গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা সেট নাম্বার সেট নাম্বার 8টা করব। তো তোমরা এর আগের সেটগুলো যদি না দেখে থাকো, কেউ বিশেষ করে প্রত্যেকেই মনে হয় দেখেছো মোরলেস। যদি না দেখে থাকো অবশ্যই এর আগের 7টা সেট দেখবে। এক্সাম হলের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, অ্যাপ্রোচ কি হওয়া উচিত, শুধুমাত্র শেখাটা তো শিখেছো তোমরা, কিন্তু এক্সাম দেওয়াটা কি করে দিতে হয় সেটা হয়তো শেখোনি। এক্সাম হলেও গিয়ে সেই সলিউশন অ্যাপ্রোচই যদি আমরা নিতে থাকি, তাহলে ওই সিলেকশন নেয়া ক্যান্ডিডেট আর ওই শুধু এদিক ওদিক থেকে শুধু শিখে বেড়ানো ক্যান্ডিডেট, দুজনের মধ্যে হিউজ পার্থক্য, হিউজ। কারণ তুমি সিলেক্টেড, তুমি ইন, তুমি সিলেক্টেড নও, আউট। হিউজ ডিফারেন্স, বুঝতে পারলে? তো ওই শুধু সলিউশন শেখা আর এক্সাম হলে গিয়ে সেই অ্যাপ্রোচ ডেভেলপ করে আসা, দুটোর মধ্যে হিউজ সিলেকশনের ডিফারেন্স। তো দেখো, অ্যাট ফার্স্ট অ্যালজেব্রা, যদি এক্স স্কোয়ার প্লাস 1/x² মান 16 দেওয়া থাকে এবং এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মান 0 নয়, তার মানে পজিটিভ ইন্টিজার হয়, তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে হবে। অ্যাট ফার্স্ট ভাবো, এর ই তো স্কোয়ার ফরমেশন, এটা এক্স স্কোয়ারের স্কোয়ার ফরমেশন x⁴, অর্থাৎ তুমি যদি জানো যে এ স্কোয়ার প্লাস 1/a² এর ক্ষেত্রে ভ্যালুটা কি আসে, ভ্যালুটা আসে এ স্কোয়ার -2। তাহলে এই যে -2 যদি আমি +2 করে দিই, তাহলে সংখ্যাটা কি হবে? এর স্কোয়ার, অর্থাৎ কোনো একটা বর্গ সংখ্যা হবে। দেখো তো, এর সঙ্গে +2 করো তো কত হবে? 260। 260 কি বর্গ সংখ্যা? না, কেটে দাও। 252 যোগ করে দাও 2, কত পাবে? 254। 254 কোথাও শোনা শোনা লাগে যে বর্গ সংখ্যা না, তো কেটে দাও। সিতে চলো, 260। তাহলে 260-এর সঙ্গে যদি +2 করো 262 হবে, কোনো বর্গ সংখ্যা নয়, কাটো। 254 যোগ যদি 2 করো 256, কার বর্গ? 16-র বর্গ। তাহলে ডি অপশন আমাদের উত্তর। কে বলেছে যে তোমার জানতেই হবে পরীক্ষার হলে ক্যালকুলেশন? কোনো দরকার নেই। তো তুমি জানো যে এটা করে আসতে হবে, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ এর মান যদি আমার দরকারই পড়ে, আমি কি করছি, এখানে 16 দেওয়া, 16-এর বর্গ -2 করছি। 16-র বর্গ 256 -2 কত আসবে? 254। তাহলে এটাই আমার উত্তর আসবে, অপশন নাম্বার ডিতে আসে। এবার এই সলিউশন কেউ করছে, কেউ জাস্ট এলিমিনেশন করছে। আমি তোমায় বোঝাচ্ছি যে +2 করো, +2 করো, কিন্তু তুমি তো পরীক্ষার হলে দেখবে যে +2 করলে এ তো আসবেই না বর্গ সংখ্যা, যেটা আসবে সেটাই তোমার উত্তর। দ্যাটস অল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরে কত মূলধনে সুদ 720 টাকা হবে? আচ্ছা তুমি বলো, কোনো একটা টাকা তুমি রেখেছো, সেই টাকার উপরেই না 5% হারে 2 বছর, মানে টোটাল রেট কত? 10%। তাহলে কোনো একটা টাকার 10%-এর মান যদি 720 টাকা হয়, 100%-এর মান কত? 10 গুণ করে দেব, 7200। ব্যাস, এই ডেভেলপ তোমার করতে হবে। অর্থাৎ পি টাকার উপরে 5 × 10%, এর মান যদি আমার 720 টাকা হয়, তাহলে 10%, আমার দরকার 100%। এই 10-এর থেকে তো 10 গুণ, তাহলে এর সঙ্গে যখনই তুমি 10 গুণ করে দাও 7200। দ্যাটস অল। কিন্তু এটাই তুমি মেন্টালি এগোনোর চেষ্টা করো। নেক্সট, অনুষা 55,000 দিয়ে ব্যবসা শুরু করে। অনুষা অ্যাট ফার্স্ট ডেটা চোখে দেখতে দেখতে যাবে, এটা 55,000 নয়, তোমার কাছে দরকার কি দেখা? 11-এর মাল্টিপল। অনুষা শুরু করেছে এবং 7 মাস পর মৃণাল অংশীদার হিসাবে অনুষার সঙ্গে যোগ দেয়। কে? মৃণাল যোগ দিয়েছে। কত মাস পর? 7 মাস পর। 1 বছর পর প্রাপ্ত লাভকে 8:3 অনুপাতে ভাগ করেছে প্রফিটকে। তাহলে মূলধনে মৃণালের অর্থরাশির পরিমাণ কত ছিল মৃণালের? এবার তুমি একটা লজিক্যালি জিনিস ভাবো, আমার
যাই কম্প্যারিজন করি অনুসার সঙ্গে তো এই অনুসার অর্থটা কম্প্যারিজন হবে, তার সঙ্গে মৃণালের এটা তত গুণ বেড়ে যাবে। তাহলে এর মধ্যে 11-এর একটা মাল্টিপল 55,000, তাহলে 11-এর আগে চেক করো ভাই অপশন। অ্যাট ফার্স্ট তোমার কাজ 2-5 সেকেন্ডের মধ্যে এটা হওয়া উচিত। তাহলে 7-5 12, 5-5 10, 11-এর 9, 7 আর 4 11 আর 5 16, 8 আর 4 12, 11-এর মাল্টিপল 9, 4 4 8, 9 আর 1 10, 11-এর 9, 5 আর 4 9, 9 11-এর মাল্টিপল, দ্যাট ইজ ইয়োর আনসার। দ্যাটস অল। সলিউশন তো আমিও তোমায় শেখাবো, কিন্তু ভাবো যে একাধিক এক্সাম ক্র্যাক করা, তাদের মধ্যে ন্যূনতম কোয়ালিটি থাকে যে তারা অ্যাপ্রোচ ডেভেলপটা কি করতে পারে। প্রফিট শেয়ার তোমার কাছে রয়েছে 8:3, অর্থাৎ আমরা জানি যে টাইম আর হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, এই দুটো গুণ হলেই তো এই প্রফিটটা আসে। তাহলে এখানে তোমার টাইম দেওয়া রয়েছে, এটা যদি অনুসার হয় এটা হবে মৃণালের, এটা তো মৃণালের। তাহলে অনুষা পুরো 12 মাসই টাকা ইনভেস্ট করেছে, আর মৃণাল অনুসার 7 মাস পরে এসছে ব্যবসায়। 7 মাস পরে যদি আসে তার অর্থ কি? তার অর্থ এই যে শুরু থেকে 7 মাস আমার টাকা খাটেনি, আমার টাকাটা খেটেছে 7-এর পরে আরও 5 মাস, তবে গিয়ে 12 মাস আসবে, তাহলে 5 মাস। দ্যাটস ইট, ক্লিয়ার? তাহলে এই দুটোর গুণফল যদি এটা হয়, এটা জানো, এটা জানো, এটা দিয়ে এটাকে ডিভাইড করে দাও, অটোমেটিক্যালি এটা বেরিয়ে আসবে। তাহলে আমি যদি ক্রসভাবে গুণ করে দিই, 5 8 40 আর 3 12 36, রেশিও করে দিতে পারতে এখানেই, এখানে কাটা যাচ্ছিল, কেটে দাও। 4 2 8, 3 4 12, অর্থাৎ 5 2 10, 3 3 9, 10-এর মান এখানে অর্থাৎ অনুসার দিয়ে রেখেছে 55,000, 55,000। তাহলে কত গুণ? 550 গুণ 55,000 তো, হ্যাঁ 55,000 না 5,500 গুণ, তাহলে এর সঙ্গে 5,500 গুণ করে দেবে, যত আসবে দ্যাট ইজ ইয়োর আনসার। আমি আর লিখতে গেলাম না। তো এই তো সলিউশন, কিন্তু তোমার সলিউশন শিখেছো, অনেক হয়ে গেছে শেখা, এবার সিলেকশন নেওয়াটা শেখো। নেক্সট, বিবাহের সময় স্বামী ও স্ত্রীর গড় বয়স ছিল 28 বছর। তাদের বিয়ের 2 বছর পর এক কন্যা সন্তানের জন্ম হয়। এখানে কন্যা সন্তান উল্লেখ করার কি দরকার ছিল? এক সন্তানের জন্ম হয় বললেই যথেষ্ট ছিল এক্সামিনারের। বর্তমানে পরিবারের 3 সদস্যের গড় বয়স 24 বছর হলে দম্পতিটি কত বছর আগে বিয়ে করেছিল? এবার ভাবো, এখানে স্বামী আর স্ত্রী দুজনার গড় বয়স যদি 28 বছর হয়, সেই দুজনার টোটাল বয়স কত হচ্ছে? টোটাল বয়স তো 56ই হচ্ছে। আর এখানে বিয়ের 2 বছর পরে যদি সন্তান হয়, মানে 2 সদস্য ছিল আরও 1 সদস্য বেড়েছে, তাহলে টোটাল সদস্য 3টে। এই 3 জনার অ্যাভারেজ যদি 24 হয়, এবার বলো 3 24-এ কত বছর? 72 বছর। আর এখানে 28 2 56 বছর তো তুমি কাটিয়ে এসছো দুজনার। আর এই যে 72 বছর হলো, এবার আসো লজিকে। 72 বছর 3 জন, অর্থাৎ যখনই কন্যা সন্তানটা জন্ম হলো, পার্সন তো 3 জন হলো, কিন্তু কন্যা সন্তানের কোনো এজ হয়নি। অর্থাৎ এই এজটা কার কাউন্ট হয়েছে? অনলি স্বামী এবং স্ত্রী। তাহলে স্বামী আর স্ত্রী প্রত্যেকে 2 বছর করে এগিয়ে এসছে, তার মানে স্বামীও 2 বছর, স্ত্রীও 2 বছর, 2 2 4 বছর এগোনো হয়েছে। তাহলে 72 থেকে যদি 4 বছর আমরা বাদ দিয়ে দিই, পড়ে থাকবে কত? 68 বছর। আর ওইদিকে 28 2 56 বছর ছিল। বলো যে ডিফারেন্সটা কত আসছে? 12 বছরের, 68 56, 12-র পার্থক্য। 2 জনের জন্য 12-র পার্থক্য, প্রত্যেকের জন্য কতর পার্থক্য? 6 বছর। তাহলে 6 বছর তোমার আরামে আনসার বেরিয়ে আসলো যে তাদের 6 বছর আগে বিয়ে হয়েছিল। এবার ভাবো, জাস্ট এতক্ষণ ধরে তোমাদের রচনা আকারে ভাবলাম যে পরীক্ষার হলে পেনটা হাতে রেখে ধীর স্থিরভাবে
স্ক্রিন বা তোমার কোশ্চেনটার দিকে ফোকাস রেখে কি করে তুমি ভাবতে পারতে। দুজনের বয়স, হাজবেন্ড আর ওয়াইফ, টোটাল বয়স কত? 28 2 56। আর এখানে চাইল্ড প্লাস হাজবেন্ড প্লাস ওয়াইফ, তিনজনার 3 4 72। এবার বলো, চাইল্ডটা সবে জন্ম হয়েছে, তার বয়স 0, শিশুটা 0, কিন্তু কাউন্ট হয়েছে তিনজনা হিসাবে। এই হাজবেন্ড আর ওয়াইফ এই দুজনার জন্যই না 56 থেকে কত বেড়ে গেছে? 72। 72 বেড়ে গেছে। এবার তুমি ভাবো যে প্রত্যেকে 2 বছর করে এগিয়ে এসছে, তার মানে এরা দুইজন মিলে টোটাল 4 বছর বাড়তি এর মধ্যে এগিয়ে এসছে। সেই 4 বছরটা বাদ দিয়ে দাও, তাহলে 4 বছর যদি আমি বাদ দিয়ে দিই পড়ে থাকে 68 বছর। এবার আর এই বিয়ের 2 বছর পর কথাটা নেই। ক্লিয়ার? তুমি ভাবো 56 বছর ছিল দুজনার বয়সের যোগফল, এখন 68 বছর হয়ে গেছে। তাহলে এই যে 56 থেকে এবার 68 আসছে, কতর পার্থক্য? 12। 12 তো এখানে দুইজনার। 12র যে পার্থক্য সেটা কয়জনার? দুইজনার। প্রত্যেকের কত আসবে? 6। অর্থাৎ তারা 6 বছর আগে বিয়ে করেছিল, দ্যাটস অল। আর এটাই তোমার উত্তর। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট, এক্স ব্যক্তি 12 মাসের জন্য 12,000 বিনিয়োগ করেন এবং ওয়াই ব্যক্তি 18,000 বিনিয়োগ করে 6 মাস পর তার বিনিয়োগ তুলে নেন। আচ্ছা, ওয়াই ব্যক্তি 18,000 বিনিয়োগ করে 6 মাস পর তার বিনিয়োগ তুলে নেন, আর এক্স 12 মাসের জন্যই দেখো বিনিয়োগ করে রেখেছিল। যদি তাদের বিনিয়োগ থেকে মোট 25,200 লাভ হয়, তবে এক্স এর লভ্যাংশ কত? তোমরা কোশ্চেন পড়ো, ডাটা পড়ো, আর আমি ডাটার সঙ্গে সঙ্গে ওই তোমাদের মতন ভাবি না। আমি কি দেখি? আমি দেখি অলওয়েজ সংখ্যা। 225 হোক আর 252 হোক, এই 3টে ডিজিটকে ওলট পালট করে লেখা হোক, অলওয়েজ 9 এর মাল্টিপল। 225 15 বর্গ, মাথায় রাখবে একে 252ও করে, একে 225 তো হলোই, আবার 522ও করে। অলওয়েজ এরা ডিজিট যদি ওলট পালটও করে 9-এরই মাল্টিপল সব সময়। তো এখানে যখন টোটাল লাভ এত, আমার এই টোটাল লাভকেই ডিস্ট্রিবিউট করতে হবে, 9-এর একটা মাল্টিপল থাকা নিশ্চিত 90%। 9 আর 4 13, 9-এর মাল্টিপল 9, 4 4 8 আর 1 9, 9-এর মাল্টিপল 7 আর 1 8 5 13, 9-এর মাল্টিপল 9, 8 আর 1 9 6 15, 9-এর মাল্টিপল 9। দ্যাট ইজ ইয়োর আনসার, আসবে, আসা উচিত। তো তুমি সলভ করতে থাকবে পরীক্ষায়। এরপর থেকে না, নাম্বার না, ডেটা না, তুমি তাদের ডিজিট হিসাবে দেখো, যে ম্যাথমেটিক্স মানেই শুধু তাদের ওই ডিজিটগুলো নিয়ে খেলা। দেখো যে এদের প্রিন্সিপালের রেশিও তো একজনের 12,000, একজনের 18,000, 6 2 আর 6 3, 2:3। টাইমের রেশিও কি? টাইমের রেশিও হচ্ছে এ যদি 12 মাসের জন্য খাটে, এ যদি 6 মাসের জন্য খাটে, অর্থাৎ এক্স ব্যক্তি আর হচ্ছে ওয়াই ব্যক্তি, তাহলে 2:1। এবার বলো 2 2 4 টাকা আর 3 1 3 টাকা, এদের যে প্রফিট শেয়ার সেটা 8 টাকা, এই দুটোর গুণফল তো এটা। তাহলে টোটাল দেখো 4 আর 3 7 টাকা। তাহলে যদি তাদের বিনিয়োগ থেকে মোট এত লাভ হয়, তবে এক্স এর লভ্যাংশ কত? এক্স মানে 4-এর মান, 7-এর মান যদি 252 হয়, 0 0, 7-এর সঙ্গে কত গুণ? 3 7 21, 1 2 21, 4 42, 6 7 42, 3,600। তাহলে এর সঙ্গে যখনই আমরা 3,600 গুণ করে দেব, কত চলে আসবে? 4 36 144। দেখি তো, 144ই হওয়া উচিত। 144 0 0।
না, এই তো, এটাই তো উত্তর। দ্যাট ইজ ইয়োর আনসার। তো এতটা কেন আমি সলিউশনে যাব, কোনো দরকার নেই। নেক্সট, একটি বইয়ের মূল্য 300 এবং এর মূল্য 5% বৃদ্ধি পেলে বইটির নতুন মূল্য প্রকৃত মূল্যের চেয়ে কত বেশি? কত বেশি অর্থাৎ কত টাকা বেড়েছে, এই তো। তাহলে 5%ই তো বাড়িয়েছি। 5% যদি বাড়ে সেইটা টাকায় কত? 300-র উপরে 5%, 3×5 = 15 টাকা। এর জন্য তুমি পরীক্ষার হলে পেন ধরেছো। তুমি কি করবে? 5% বেড়েছে, এই কত টাকা বেড়েছে সেটাই তো বের করতে বলেছে। 300 এর 5% যদি করো, পার্সেন্ট মানেই তো দুটো জিরো আউট, তাই না? জিরো জিরো কেটে দিলে 3×5 কত টাকা? 15 টাকা। এই হ্যাবিটটা যতদিন না আসছে, মনে করবে পরীক্ষায় বারবার করে বলবে যে টাইম কম দিয়েছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 সেন্টিমিটার স্কোয়ার। এর পরিসীমা হলো একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান। ষড়ভুজটির ক্ষেত্রফল কত? অ্যাট ফার্স্ট ভাবো ষড়ভুজ, সাইড কটা? 6টা। হেক্সাগন, হেক্সাগনের সাইড কটা? 6। তাহলে 6 এর মাল্টিপল ডেফিনেটলি হতে হবে। এটা 6 এর? না। এটা 6 এর? না। এটা 6√3 6 এর, 42√3 6 এর। এইটুকু চেক করতে কি তোমার খুব বেশি টাইম লস হবে? হবে না, কিন্তু চেক করবে। আর এই যে 2-5 সেকেন্ড লস হলো, তার মানে কি এবার তুমি বুঝে গেলে যে এক্সামিনার আমার 6 এর মাল্টিপলই চেক করতে দেয়নি। কি চেক করতে দিয়েছে? ক্যালকুলেশনটা করো। যদি ক্যালকুলেশনটা করতেই দেয়, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার, এর মান যদি 9 হয়, তখন এ ইকুয়াল টু কত আসবে? 3। বলেছে এর পরিসীমা কার? এই বর্গক্ষেত্রের, তাহলে পরিসীমা তো 4a, তার মানে 4 × 3 কত আসবে? 12। তাহলে এই পরিসীমা হলো একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান। এবার বলো, ষড়ভুজের সাইড তো 6, 6টা। তাহলে প্রত্যেকটা সাইড সেম হবে। 6x এর মান এটাই বলে দিয়েছে তোমায়। তাহলে 6 2 দিয়ে কাটো, x এর মান তুমি কত পাবে? 2। অর্থাৎ যে হেক্সাগন, তার প্রত্যেকটা সাইড 2 করে। এক একটা সমবাহু ত্রিভুজের এরিয়া কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর এখানে √3/4 ইন্টু সাইড কত? 2 2 করে এক একটা। তাহলে 2 এর বর্গ 4 ইন্টু হেক্সাগনের সাইড কটা? 6টা, গুণ 6। এক একটার এরিয়া এই 6টার এরিয়া কত? দ্যাটস অল। 4 কেটে দাও, তাহলে ভ্যালু চলে আসবে তোমার 6√3। দিস ইজ ইয়োর আনসার, অপশন নাম্বার বি। মাথায় রাখবে, যারা বিশেষ করে রেলওয়ের জন্য খাটো, রেলওয়ের কাছে হেক্সাগন একটা মোস্ট প্রিফারেবল কোশ্চেন। হেক্সাগন, সে শুধু এখন নয়, একদম মুঘল সাম্রাজ্যেরও আগে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে এরা জিজ্ঞেস করে আসছে। নেক্সট, এখন থেকে 14 বছর পর এ ও বি এর বয়সের সমষ্টি তাদের বর্তমান বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। এ যদি বি এর চেয়ে 8 বছরের বড় হয়, তাহলে এ এর বর্তমান বয়স কত? বহু ছেলে মেয়ে হোক, বহু মাস্টার হোক, মাথায় বিগড়ে দেবে কোশ্চেনটা। কিন্তু তারপরেও আমি বলছি যে তোমাকে ভারবালি আমি ভাবাবো। এখন থেকে 14 বছর পর এ ও বি এর বয়সের সমষ্টি। তুমি ভাবো, দুজনার জন্য যদি 14 বছর পর এগোও, অর্থাৎ এও 14 বছর এগিয়েছে, বিও 14 বছর এগিয়েছে, দুজনা মিলে টোটাল 14 2 28 বছর এগিয়েছে। তুমি লজিক্যালি ভাবো, এই যে 28 বছর এগিয়েছে, আর এখানে 1 থেকে দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এখানে 1 থেকে 2-এ পৌঁছেছো। কত বেড়েছে? 1 বেড়েছে। 1-এর মান ওদিকে 28, তার মানে 28 বছরই। এই যে 28 বছর, এদেরই দুজনের যোগফল। তাহলে এ যদি বি এর চেয়ে 8 বছরের বড় হয়, এ বি এর চেয়ে 8 বছরের বড়, 8 বছর এ বাড়তি নিয়ে আসে, দিয়ে দাও ওকে। 28 থেকে 8 যদি দিয়ে দিই, তাহলে কত বছর থাকবে? 20 বছর। দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দাও।
10 10 করে হবে। তাহলে বি এর বয়সও 10, এর বয়সও 10, কিন্তু এ তো 8 বছরের বড়। তাহলে সমান হয় কি করে? দিয়ে দাও 10-এর সঙ্গে আর 8, কত হয়ে যাবে? 18। এর বয়সই তো চেয়েছে, দ্যাটস অল। এ বি এখানেও রয়েছে, এ বি এখানেও রয়েছে, কিন্তু এখান থেকে এখানে যেতে দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ এখানে যদি 1 বছর হয়, এখানে 2 বছর। 14 বছর আগে যা ছিল আর এখন দ্বিগুণ হয়ে গেছে। এবার তুমি বলো, এরা 14 বছর আগে, এটা বর্তমানে, তাহলে দুজনাই 14 14 28 বছর এগিয়ে এসছে বলতে পারি এখান থেকে এখানে। কিন্তু এখানে যদি দেখি আমি, 1 থেকে 2 হয়েছে, কত বছর বেড়েছে? 1 বছরই তো বাড়লো। তাহলে এখানে 1 অনুপাতের রেসপেক্টে, এখানে 28, তাহলে 1 যদি ডিনোট করে 28কে, 1 যদি ডিনোট করে 28কে, তাহলে কত আসবে? 28 গুণিত, তাহলে 1 এর মান 28, অর্থাৎ এ আর বি এর বয়সের যোগফল 28 বছর। এবার আসো এ আর বির কন্ডিশনে। এ বলেছে বি এর থেকে কত বছরের বড়? 8 বছরের বড় মাত্র। তাহলে টোটাল যোগফল এসছে 28। এই 8 বছর আগেই বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে? 20। দুজন ব্যক্তি 2 দিয়ে ডিভাইড করে দাও 10। তাহলে বির বয়স যদি 10 হয়, বির বয়স যদি 10 হয়, এর থেকে 8 বছরের বড় এর বয়স কত হয়ে যাবে? 18। দ্যাটস অল, সলভ। তো প্রসেস, এই সলিউশন যখন করতে যাবে তুমি ভাববে যে ক্রিটিক্যাল সমাজের কঠিন অঙ্ক, কিন্তু না, কোশ্চেন সহজ, জাস্ট থিঙ্কিং ডেভেলপ করাটা জরুরি তোমাদের। কারণ এটা 8 নম্বর সেট, তোমায় বলে দিয়েছিলাম তোমাদের 1 নম্বর সেট থেকেই যে তোমার অ্যাপ্রোচ আমি চেঞ্জ করিয়ে দেবো, 10টা সেট কমপ্লিট করো পুরো ফুল, 1 থেকে শুরু করে। তো বুঝতে পারছো ধীরে ধীরে, আশা করি বুঝতে পারছো। অবশ্যই অন্তত একটু বলো যে বুঝতে পেরেছো কিনা, যে না ডেভেলপ আসছে কিনা। শুধু তুমি কেন, প্রত্যেকেই কতটা টাইম নেবে দেখা মাত্রই কিন্তু আমার মাথায় লক হয়ে গেছে আনসার। যদি এক্স ইকুয়াল টু √5 প্লাস 2 ডিভাইড বাই √5 মাইনাস 2 হয় এবং ওয়াই ইকুয়াল টু √5 মাইনাস 2 ডিভাইড বাই √5 প্লাস 2 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত বের করতে হবে। কিন্তু যদি সলভ করতে যাও তাহলে রেশনালাইজ করতে অনেকটাই টাইম লস হবে। কিন্তু তুমি ভাবো তোমাকে বের করতে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তুমি জানো যখনই এরকম বের করতে বলবে, যাই হোক না কেন, এর ভ্যালুই অলওয়েজ এ স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ যাই আমার অপশনে থাকুক, এটা করে আমার অপশন। তাহলে অপশনের সঙ্গে আমি যদি +2 করে দিই, সব সময় এ স্কোয়ার বর্গ নাম্বারই পাবো। 322 আর 2 324 বর্গ সংখ্যা হচ্ছে 302 আর 2 304, কোনো বর্গ সংখ্যা না। 311 আর 2 313, কোনো বর্গ সংখ্যা না। 312 আর 2 314, কোনো বর্গ সংখ্যা না। অনলি 1। বুঝতে পারলে? তো এই ভাববে, আদারওয়াইজ যদি সলভ করতে হয় ওই গতানুগতিক। তুমি এখান থেকে দেখো যে তোমার কি কি দরকার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তোমার দুটো ভ্যালু দরকার। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, और x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy। ভিতরে প্লাস নিলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস নিলে বাইরে প্লাস, যে কোনো একটা। মোরলেস প্লাসেরটা ইজি হয়। অ্যাট ফার্স্ট এক্স ওয়াই দেখো, এক্স এর মান তো দিয়ে রেখেছে কত? √5 প্লাস 2, √5 মাইনাস 2। আর এখানে ওয়াই এর মান দিয়ে রেখেছে √5 মাইনাস 2 আর √5 প্লাস 2। এবার ভাবো, এইটা আর এইটা যদি গুণ করা হয়, এটার সঙ্গে এটা এক্স ওয়াই রয়েছে, এক্স আর ওয়াই যদি গুণ করা হয় এটার সঙ্গে এটা, এখানে √5 প্লাস 2 √5 মাইনাস 2 কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে। তাহলে এক্স ওয়াই এর মান তুমি কত পাবে? 1 পাবে। তাহলে এক্স ওয়াই এর মান 1 1 কেটে দাও, এটা ধরার দরকার নেই, এটাতেই ক্যালকুলেশন করো।
শুধুমাত্র 2ই থাকছে মাইনাসে। এবার দরকার এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এটার সঙ্গে √5 + 2 আর হচ্ছে √5 - 2 প্লাস √5 - 2 √5 + 2। এবার আমি তোমায় সলভ করা শেখাবো না, আমি তোমায় এখানেও ভাবনা চিন্তা করা শেখাবো। অ্যাট ফার্স্ট দেখো নিচের দুটোর তো এলসিএম করতে হবে। এলসিএম যখনই করো তখন এই দুটোর গুণফল যদি গুণ করো, একটা মাইনাসে একটা প্লাসে, এ আর বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে নিচে। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, √5 বর্গ 5 আর 2 বর্গ 4, 5 থেকে 4 যদি বিয়োগ করো 1 পাবে, তাহলে নিচে এলসিএম এর কোনো কাজ নেই। সেকেন্ড, যখনই কাজ নেই, এবার উপরে যখন ক্যালকুলেশনে যাবে এটার সঙ্গে এটা যাবে, অর্থাৎ এটার সঙ্গে যখনই এটা যায় তাহলে কি পড়ে থাকে √5 + 2, এখানে তো অলরেডি ছিল, আরও একটা এসছে ঘাড়ে, তাহলে স্কোয়ার করে দাও, যোগ আছে যোগ দাও। এখানে √5 - 2 তো ছিল অলরেডি, এটার সঙ্গে যদি এটা গুণ হয় আরও একটা ঘাড়ে আসবে। এবার দেখো যে a + b তার হোল স্কোয়ার যোগ a - b তার হোল স্কোয়ার। এবার মাইনাস থাকুক আর প্লাস থাকুক, বির স্কোয়ারের আগে অলওয়েজ পজিটিভ সাইন। কিন্তু এখানে 2ab, এখানে 2ab, 2ab তো কেটে যাবে, অর্থাৎ এখানে a স্কোয়ার পাবো, এখানে b স্কোয়ার পাবো, এখানেও সেই a স্কোয়ার পাবো, এখানেও সেই b স্কোয়ারই পাবো। তাহলে কি থাকবে, দুটো a স্কোয়ার এটা এটা, দুটো b স্কোয়ার এটা এটা, তাহলে 2 × a স্কোয়ার মানে √5 এর বর্গ কত 5, আর 2 এর বর্গ কত 4। তাহলে এখানে ভ্যালু পাবে 5 আর 4 9, 2 18, অর্থাৎ আমি এখানে x + y যোগ করার পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি 18। এখানে বসিয়ে দাও x + y এর মান, অর্থাৎ 18 এর বর্গ -2, তাহলে কত চলে আসবে 322। 18 এর বর্গ 324 -2 322। বই সব সময় কথা বলে না, বই যদি কথা বলতে পারতো তাহলে এই যে সলিউশনের পিডিএফটা আমি গ্রুপে দিচ্ছি তোমাদের, তাহলে এটা দেখেই তো তুমি বুঝে যেতে পারতে। কিন্তু ওই যে তার আগে কথা বলে থিঙ্কিংটা ডেভেলপ করালাম, সেটা বই করতে পারছে না, পারেও নি। নেক্সট, 3:2 অনুপাত দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে পি এবং কিউ স্টেশন থেকে যাত্রা শুরু করে। ট্রেন দুটি যথাক্রমে 54 কিমি/ঘন্টা এবং 72 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত অভিমুখে যাত্রা করলে 30 সেকেন্ড পর তারা পরস্পরকে অতিক্রম করে। পি স্টেশন থেকে যাত্রা শুরু করা ট্রেনটি, কোন স্টেশন, পি স্টেশন থেকে যাত্রা শুরু করা ট্রেনটি একটি সেতুকে 90 সেকেন্ডে অতিক্রম করলে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবার এখানে কোনটার দৈর্ঘ্য, সেতুটি। অ্যাট ফার্স্ট ভাবো, এখানে 3:2 অনুপাত তো দৈর্ঘ্য রয়েছে, কার, দুটো ট্রেন, কিন্তু ওটা তো পরের বিষয়। ট্রেন দুটো যখন বিপরীত অভিমুখে যাচ্ছে, আমরা কি জানি বিপরীত অভিমুখ হলে পরে ট্রেন দুটোর গতিবেগ কি হয়, অ্যাড হয়ে যায়। তাহলে 72 আর 54, দুটোর গতিবেগ কত আসবে, 70 আর 50, 120, 126। তাহলে তুমি দেখো যে 126 আসছে কিমি/ঘন্টায়, একে মিটার/সেকেন্ডে নিয়ে নাও, 5/18 ইন্টু এটা 30 সেকেন্ড সময় নিয়েছে টোটাল। দ্যাটস ইট, ক্লিয়ার। এবার দেখো আমার তো পি স্টেশন থেকে, তাহলে পি স্টেশন থেকে কোনটা, পি স্টেশন থেকে এই প্রথমটাই। তাহলে যদি এইটা আসছে টোটাল আমার লেন্থ, আর এই টোটাল লেন্থটা কি অনুপাতে ভাঙা, 5-এর মান। 3:2 মানে 3 আর 2 5-এর মান, এই টোটাল লেন্থ। আমার কোনটা দরকার, প্রথম ট্রেনটা, পি স্টেশনের 3-এর মান, তখন 3 গুণ করে দাও, দ্যাটস অল। 7-18 কত হয়, 126 হয়, না জানলেও জেনো, 5-এর সঙ্গে 5 কেটে গেল, তাহলে পড়ে থাকে 3 × 3 = 90, 7 × 9 = 63,
30 মিটার। তাহলে পি স্টেশনের যে ট্রেনটা তার লেন্থ 630 মিটার এসছে। এবার তুমি 90 সেকেন্ডে পি স্টেশন থেকে যে ট্রেনটা ছেড়েছো, পি স্টেশনের গতিবেগ কত? 54। তাহলে এই 54 গতিবেগে 90 সেকেন্ড যদি চলো, 90 সেকেন্ড মানে তার আগে এটা তো কিমি পার ঘন্টায় রয়েছে, 5/18 নিয়ে নাও ইন্টু 90, 90 দিয়ে কাটো, 5×18 90। তাহলে 5×5 25, 4×25 100, 0 10, 5×25 125 আর 10 135। তাহলে টোটাল গেছো এত মিটার, যার মধ্যে 630 মিটার তো ট্রেনটারই লেন্থ, বাদ দিয়ে দাও 0 3 2। তাহলে 20, দুটো অপশন রাখা, 7 আর 6 13, এত মিটার, 720 মিটার। অপশন নাম্বার ডি আমাদের আনসার, এটা অপশন নাম্বার ডি। ক্লিয়ার? 90 সেকেন্ডে টোটাল ট্রেনটাও গেছে, আবার সাথে সেতুটাও অতিক্রম করেছে। ক্লিয়ার? তো এইটুকু ক্যালকুলেট করতেই হবে। আদারওয়াইজ সবসময় মাথায় রাখবে, যদি 5/18ই হয়, বিশেষ করে 9-এর মাল্টিপল ট্রেনের চ্যাপ্টারে থাকে, যেরকম মেনজুরেশনে 11-এর একটা মাল্টিপল কাজ করে, ট্রেনের কনসেপ্টে 9-এর মাল্টিপল একটা কাজ করে। কেমন? নেক্সট, 3 জন কর্মী এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 10, 15 এবং 20 ঘন্টায় শেষ করতে পারে। এ এবং বি কাজ শুরু করেছে, 2 ঘন্টা পর সি তাদের সাথে যোগ দিয়েছে। সি পুরো কাজটা করেনি, 2 ঘন্টা পরে যোগ দিয়েছে, এবং তারা বাকি কাজটি শেষ করতে আরো টি ঘন্টা সময় নিয়েছে। মাথায় রাখবে আরো। তাহলে টি এর মানটা কত সেটা ফাইন্ড করতে হবে নিকটতম পূর্ণ সংখ্যায়, মানে হয়তো অ্যাকচুয়ালি নাম্বারে আনসার আসবে না। যেমন তথ্য তেমন কাজ, এ বি সি। তাহলে 10, 15 আর 20 এলসিএম করে দাও, 60 পাবে। 6 10 60, 4 15 60, 3 20 60। বলেছে এ এবং বি কাজ শুরু করে 2 ঘন্টা পর, অর্থাৎ এ আর বি মিলেই 2 ঘন্টা কাজ করেছে। 6 4 10 করে গুণ 2 যদি করো, 10 2 20টা কাজ কমপ্লিট, 20টা কাজ বাদ দিয়ে দাও। তখন কটা কাজ পড়ে থাকবে ভাই? 40টা কাজ পড়ে থাকবে। এবার সি এসছে, সি এর এফিসিয়েন্সি তো 3, 10 করে তো এরা করছিলই, সাথে আরো 3 অ্যাড হয়ে গেল, অর্থাৎ 10 আর 3 13। এবার এ প্লাস বি তো করছিলই, সঙ্গে সি অ্যাড হয়ে এই যে 40টা কাজ এবার 13 ঘন্টায় 13টা করে কত সময় নেবে দেখো? 3 13 39, হাতে 1 দশমিক, অর্থাৎ 3 পয়েন্ট সামথিং যদি হয়, তারপরে 1/13 মানে পয়েন্টের পরে অনেক কম ভ্যালু আসবে, অর্থাৎ সি 3 নিয়ারেস্ট পূর্ণ সংখ্যায় বলে দিয়েছে, তার অর্থাৎ 3 ঘন্টার মতন সময় লাগবে মোরলেস। তো এই বেসিক কোশ্চেন। নেক্সট, একটি পাইপ একটি ট্যাঙ্ককে 20 মিনিটে পূর্ণ করতে পারে, অন্যদিকে আরেকটি পাইপ সম্পূর্ণরূপে ভর্তি ট্যাঙ্কটি 45 মিনিটে খালি করতে পারে। একটা পূর্ণ করতে পারছে, ফিল করা, আরেকটা খালি করা, আউটলেট পাইপ। যদি খালি ট্যাঙ্কে একসঙ্গে দুটি পাইপ চালু করা হয়, তাহলে ট্যাঙ্কের 1/4 পূরণ করতে কত সময় লাগবে? মাথায় রাখবে, এই যে 1/4 বা হাফ অংশ এরকমটা বলে দেয় পরীক্ষার হলে, এগুলোই তোমায় সিলি মিস্টেক করায়। তাহলে 20 মিনিটে পূর্ণ করছে আর 45 মিনিটে খালি করছে। এলসিএম কত চলে আসবে? এলসিএম অলওয়েজ 45-এর ডবল করে দাও 90, তাতেও 20 দিয়ে যাবে না। আবার 90-এর ডবল করে দাও 180, এবার 20 দিয়ে যাবে। 20 দিয়ে কতবার? 9 বার। 45 দিয়ে কতবার? 4 বার। 4 করে খালি করছে। এবার বলেছে যে এই পুরোটা খালি করবে না, এখানে খালি কতটা করে হবে? 1/4 পূর্ণ করতে। আচ্ছা, তার মানে দুটো যদি করতে চলে, 5 করে পূর্ণ হবে, 5 করে পূর্ণ হবে। তাহলে এর 1/4
মানে কত আসবে 45। মিনিটে বলেছে, এগুলো আছে মিনিটে, এটাও মিনিটে। কেমন হলো, এটাও তো পয়েন্টে আসবে বোধহয়। না 5 করে তো, তাহলে 5 করে কত সময় লাগবে, 9 মিনিট। 9 মিনিট, অপশন নাম্বার ডি। 45 তো এখানে 4 দেখছিলাম, কিন্তু মাইনাস করে তো 5 করে। ঠিক আছে, তো মাত্র 9 মিনিট, বেসিক কোশ্চেন। কিন্তু এই যে যে 1/4, 1/4টা কিন্তু করতে বহু ছেলে মেয়ে ভুল করে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু অনেক ওই যে বললাম প্রাগ ঐতিহাসিক থেকেই জিজ্ঞেস করছে, এতবার ঘূর্ণন করে, শুধু ল্যাঙ্গুয়েজটা করে দিয়েছে আলাদা। কি প্রিন্টিং ড্রাম, প্রিন্টিং ড্রামগুলো কিরকম হয়, পুরো এই যদি তোমার বৃত্ত হয়, এখান দিয়ে এই ভিতর দিয়ে একটা রোলার মতন থাকে, কানেক্টেড থাকে বল বেয়ারিং দিয়ে, আর এই উপরটায় ছাপা থাকে, সেই রোলারটা ঘোরে আর প্রিন্ট হতে হতে থাকে। ঠিক আছে, তো রেডিয়াস তো এই, আর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য 2.1 মিটার, পুরো এই দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে। এবার বলো যে এটা একবার যখন ঘুরবে, একবার যখন ঘুরবে তখন কি এই শুধুমাত্র বক্রতলটাই তো ঘুরবে, সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলাটা কি, 2πr/h, 2πr/h। অর্থাৎ আমি যদি বলি যে 2 ইন্টু 22/7 ধরেই ক্যালকুলেট করতে বলেছে, তাই না, ইন্টু রেডিয়াস জানা নেই, ইন্টু হাইট কত 2.1 মিটার অর্থাৎ লেন্থ, তাহলে 2.1। এইটা একবার ঘুরে, একবার ঘুরে এই এরিয়াটা পাচ্ছে, কিন্তু কতবার ঘুরেছে বলেছে 350 বার, গুণ 350 করে দাও। তাহলে এই যে যে টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়াটা পাচ্ছ, সেটা কিসের, সেটা দিয়ে রেখেছে কত স্কোয়ার বর্গ মিটারের সমান, 4158 এত মিটার স্কোয়ারের সমান। দ্যাটস অল, কাটাকাটি করো, আনসার চলে আসবে। যদি পয়েন্ট তুলে দাও, এখানের জিরোটা কেটে দাও, 7 দিয়ে কেটে দাও, 3 7 21, 3 দিয়ে এটা কাটা যাবে, 5 আর 4 9, 8 আর 1 9, 3 দিয়ে কেটে দাও, 3 13 39, 2 25, 3 8 24, 1 3 6 18, 11 দিয়ে যাবে, 8 আর 1 9, 6 আর 3 9, 11 2 22, 11 একবার, 2 28, 11 2 22, 6 11 66, 2 দিয়ে কাটি, 53 2 106। ক্লিয়ার হলো। এবার দেখো রেডিয়াস এখানে পড়ে রয়েছে, কিন্তু তার সঙ্গে আর গুণে পড়ে রয়েছে 2, 2 দিয়ে কেটেছি না, আচ্ছা 53 কেন, এখানে 63 থাকবে, 63। 5 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 5 7 35, 7 9 63, 9, এ পাশে 9 পড়ে রয়েছে, আর এ পাশে 5 2 10 আর, তাহলে রেডিয়াস ইকুয়াল টু 9 ডিভাইড বাই 10, এত কি মিটার। অপশনগুলো চোখ বোলাও, অপশন কিসে দেওয়া, সেন্টিমিটারে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এত মিটার সমান গুণ 100 দিয়ে করে দাও, 0 0 কেটে দাও, 90 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত, 90 সেন্টিমিটার আসবে। অপশন নাম্বার সি আমাদের আনসার হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট 10 sin স্কোয়ার 10 cos স্কোয়ার থিটা প্লাস 7 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 7 হয়, তবে sin থিটা প্লাস cos থিটা এর মান বের করো। যদি আমরা এই থিটার ভ্যালু ধরে ধরে বসাতে যাই সময় লাগবে, কিন্তু এখানেও cos স্কোয়ার, এখানেও sin এর স্কোয়ার, দুটোতেই স্কোয়ার আছে। 10 cos স্কোয়ার থিটা প্লাস 7 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 7। এবার দেখো
যে কোনোটাকে না কনভার্ট করে ফেলো। আমি যদি এই সাইন স্কোয়ার থিটাকে কনভার্ট করে ফেলি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এর সঙ্গেও 7 গুণ, এর সঙ্গেও 7 গুণ, বাইরে তো 7 রয়েছে, এখানে 7 গুণ করে দাও, তাহলে 7 থাকবে, 7 থাকবে, আর এ পাশে 7 কস স্কোয়ার থাকবে। মাইনাস 7 কস স্কোয়ার যদি 10 কস স্কোয়ার থেকে বাদ দিয়ে দাও তাহলে ভ্যালুটা কত পাবে? 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু প্লাস 7, 7 কেটে যাবে 0 এ পাশে, বা তুমি যদি মনে করো যে প্লাস 7কে যদি ও পাশে বাদ দিয়ে দিই মাইনাস 7 করে, তাহলে ইকুয়াল টু কত চলে আসবে? 0। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, কস থিটাও কি আসবে? 0। তাহলে কস থিটা 0 কখন হয়? থিটা এর মান যখন 90 ডিগ্রি, থিটা এর মান পেয়ে গেলে ব্যাস, থিটা এর মান সাইন থিটা 1, কস 90 ডিগ্রি 0, তাহলে ভ্যালুটা কত? 1, অপশন নাম্বার ডি। এবার তুমি যদি এখানে 0 ডিগ্রি থেকে শুরু করো, করতে করতে সময়টা লাগবে, বাট যদি অবজারভেশন পাওয়ারটা তোমার ভালো ডেভেলপ হয়ে যায় তখন তুমি ভাববে আরে এর সঙ্গে কোএফিসিয়েন্ট 7 আছে, এখানেও 7 আছে, তাহলে এর মান তো এর সঙ্গে রয়েছেই, আমি যদি থিটা এর মান 90 ডিগ্রি পুট করে দিই, সাইন স্কোয়ার থিটা 90 ডিগ্রিতে 1, তাহলে 7 ইন্টু 1 তো 1, অর্থাৎ 7 7 হয়ে গেল, কিন্তু একে ওড়াতে হবে, একে 90 ডিগ্রি পুট করে দেখো তো, cos 90 এর মান তো 0, যখনই 0 হলো পুরোটা 0 হয়ে গেল, দ্যাটস অল। তো এই অবজারভেশন পাওয়ারটা তখন দরকার পড়ে তোমার। নেক্সট, এগুলো আমার করানোর ইচ্ছে জাগে না। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু যদি 16 হয়, সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এরা তো প্রাইম ফ্যাক্টর আকারেই আছে, প্রাইম ফ্যাক্টরেই আছে, এদের সঙ্গে তিনটেই ডাটা গুণ করে দিল। 16 5 16 80, 4 গুণ 80 32, 320, দ্যাটস অল। নেক্সট, একজন দোকানদার 6% লোকসানে একটি বই বিক্রি করেন। যদি ওই বইটির বিক্রয় মূল্য 960 টাকা বাড়ানো হতো তাহলে 19% লাভ হতো। বইটির ক্রয় মূল্য বের করতে বলেছে। এবার ভাবো যে ওখানে 0 আছে, 960 সংখ্যা দেওয়া রয়েছে, কি বলেছি? ডিজিট দেখবেন, 960, 960 এর মধ্যে 0 আছে। এবার 960 সঙ্গে যখন যাই মাল্টিপল একটা আসবে না কেন, এ শূন্য তো উঠছে না, যদি না ওরে এই দুটো অপশন এলিমিনেটেড করো, দুটো অপশন এলিমিনেশন, কারণ দুটো অপশনে 0 রাখা আছে। এবার 0-র কেসটা আউট করে দাও। যদি 0-র কেসটা এখান থেকে আউট হয়ে যায়, পড়ে থাকে 96, 6 16 96, 3-এরও মাল্টিপল 4-এরও মাল্টিপল, তাই তো? অর্থাৎ 3-এরও মাল্টিপল হতে হবে, 4-এরও মাল্টিপল হতে হবে। এখানে 50 আছে, বলো 50 কি 4-এর মাল্টিপল? না, বাদ রাখো, এই অপশনে উত্তর আসবে। 40 আছে, 4-এর মাল্টিপল, 4 10 40, যদি 3ও চেক করি, 4 আর 3 7, 8 সাথে 15, ব্যাস, দ্যাটস ইট। তুমি বলবে যে দাদা এমনিতেও তো সহজ হয়, তোমাকে তার থেকেও সহজ করে দেখাই। ভাবো, জাস্ট পেন রেখে কোশ্চেন আসছে, উত্তর করছো, এর থেকে বড় কিছু কি হতে পারে? এখানে 19 আর 6 লাভ লোকসান, 25%-এর মান 960, 100%-এর মান এর 4 গুণ, তখন এর সঙ্গেও 4 গুণ করে দাও, তখন কত আসবে? এখানে কত? 3840ই আসবে। দেখো, করে দেখো তুমি নিজে, দ্যাটস অল। এবার পিডিএফটা দেখে ভাববে যে এই তো এই একই সলিউশন, এই তো কোশ্চেন হয়েছে, কিন্তু যারা ক্লাসটি দেখলো দ্বিতীয়বার বলবে যে একই সলিউশনে কোশ্চেন হলো। বই কথা বলে না, পিডিএফ কথা বলে না, কিন্তু মুখের কথাটা তোমাদের জানতে হবে। সিম্পলিফিকেশন এও পেন রেখেই করো। ভাবো, এখানে 5/6 যোগ 1/3 আছে, একে যদি তুমি 6 বানাতে হয়, 6 6 যদি সেম করে ফেলতে পারো, এলসিএম তো ইজি, একে 6 করে দাও, তাহলে দুটোতেই 6। এটা যদি 6 হয় উপরেও 2 গুণ করতে হবে,
3-এর সঙ্গে দ্বিগুণ, উপরে 1-এর সঙ্গেও দ্বিগুণ 6, অর্থাৎ 5 আছে, 2 আছে, 5 আর 2 7/6, দ্যাটস অল। 7/6 লিখে রাখলে। এখানে রয়েছে প্লাস। তুমি যদি মনে করো যে এটা আমি যদি অ্যাট ফার্স্ট অ্যাজুম করে নেই 3/10, পয়েন্ট এবার তুলে দাও, অথবা এটা যদি পয়েন্টে ভাবো একেও পয়েন্টে নাও, যে কোনো একটা কনভার্ট করো, তাহলে কি একটা স্টেপই তোমার এলিমিনেট হবে। এটা যদি পয়েন্টে থাকে একেও পয়েন্টে নাও, আর এটা যদি ভগ্নাংশে থাকে একেও ভগ্নাংশ নাও। তো পয়েন্টে নিয়ে নাও, একে পয়েন্টে নিয়ে নাও। 5-এর দ্বিগুণ করে দাও 10, তাহলে 2-এর দ্বিগুণ 4, তাহলে 0.4, 0.3 যোগ করো, কত আসবে? 0.7। অর্থাৎ ডিভাইড বাই 0.7 যখনই আসছে এখানে, ডিভাইড দিয়ে 0.7 মানে 1/0.7, তো 7/10ও ভাবতে পারো। তাহলে একবারে যদি তুমি গুণ দাও 10/7 হয়ে যাবে, দ্যাটস অল। তার সঙ্গে গুণ আছে 0.5 মানে হাফ, প্লাস যা আছে ও পরেই থাকুক। দেখো 7-এর সঙ্গে 7 কেটে গেল, 2 দিয়ে কাটো তো একে 5 বার, পরে থাকছে তোমার 5/6, যোগ আছে দেখো 5/6, 5/6, 5/6, 5 5 10/6, আর 10/6 মানে কাটাকাটি করে কত চলে আসবে? 2 দিয়ে কাটবে 5/3। অপশন নাম্বার এ আমাদের আনসার আসবে। যতটা ভাবতে পারো ভাবো, এই নয় যে না পেন ধুয়ে আমার ভাবতেই হবে, তাও না, কিন্তু ভাবাটা প্র্যাকটিস করতে হবে। নেক্সট, সরল। যখনই এরকম সরল আসবে ক্রিটিক্যাল কখনোই মনে করো না, কখনোই মনে করো না যে ক্রিটিক্যাল। না, ক্রিটিক্যাল আমরা করে ফেলি। একটু ব্রাইটনেসটা কম। এবার ভাবো যে যদি আমরা ক্যালকুলেশনটা করতে যাই, প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছি আলাদা। অ্যাট ফার্স্ট আমি থার্ড ব্র্যাকেট পর্যন্ত দেখবো। এই মাথায় রাখবে, আমি যেটা পেন দিয়ে কেটে কেটে করছি চাইলে করতেই পারি, কিন্তু তুমি তো স্ক্রিনে বা ওএমআর বেসড এক্সামে করতে পারবে, কিন্তু স্ক্রিনে তো সেটা করতে পারবে না। তো সেই কারণে আমার পেন দিয়ে কাটাটা তোমার রাফে ওইটুকুই কাটতে হবে। অ্যাট ফার্স্ট দেখো, এটা 36 প্লাসে আছে, প্লাসে রাখো, কোনো ইস্যু নেই। প্লাস আছে 36-এর পরে, 4 গুণ আছে ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের মধ্যে ঢোকো আগে। 5 থেকে 2 বিয়োগ করো 3, 3-এর সঙ্গে 2 গুণ, 3 2 6, 6 আর 3 9, 9-এর সঙ্গে 4 গুণ, 4 9 36, 36-এর সঙ্গে 36 যোগ কত আসবে? 72। দ্যাটস ইট, এইটুকুই লেখো। ডিভাইড আছে, ডিভাইড রাখো সেম সাইনে। কত আছে? 6 আর 3 9। এবার তুমি ভাবো যে 9 দিয়ে যখন আমি 72কে ডিভাইড করব তখন আমার ভ্যালুটা কত আসবে? 8। 8 আসবে। 8-এর সঙ্গে প্লাস দেওয়া, প্লাস দিয়ে রাখলাম, ব্যাস ক্যালকুলেশন কমপ্লিট। এইটুকু, এই পাশ কমপ্লিট। এবার এই পাশে ইন করো, বড় ব্র্যাকেট ঢোকো, 3 2 6, 6 6 12, 40 থেকে 12 গেলে যথাসম্ভব 28, আই গেস 28। তাহলে এইটুকুতে 28 আসছে, 28 লিখে ফেলো। আবার প্লাস আছে, প্লাস দিলে 8 2 16, 16 থেকে 6 গেলে 10, দ্যাটস ইট। 8 8 16, ইউনিট ডিজিট 6ই আসতে হবে, 6, ডি অপশন। 38 আর 6 46, দ্যাটস ইট। এই এত বড় ক্যালকুলেশনটা জাস্ট এই কটা ডিজিটই তোমাদের চোখের সামনেই প্রেজেন্ট করা হলো, কিন্তু ভাবনা চিন্তাটা তোমাদের নিয়ে যেতে হলো। তুমি ভাবতে পারো যে দাদা বক বক করে যাচ্ছে, কিন্তু বক বক না করলে তোমার মাথায় ঢুকবে না অ্যাপ্রোচগুলো। এই অ্যাপ্রোচগুলো বক বক করেই ঢোকানো, আর সেইটার থেকে বাঁচতে বা সেইটার অজানা থাকতে বহু মাস্টার দেখায় না। আর ইউটিউবে তো এখন সব থেকে কম্পিটিটিভ এক্সামের মধ্যে জিকে আর ম্যাথামেটিক্সের টিচার বেশি। একটা সময় ম্যাথ বলতে সবাই গায়ে জ্বালা করতো, আর এখন ম্যাথের টিচার সব থেকে বেশি, সব থেকে বেশি। কিন্তু কিসের জন্য? শুধু এই কম্পিটিটিভ এক্সাম পড়ানোর জন্য। ডাব্লিউবিপি, কেপি এই জাতীয় কোশ্চেন পড়াতে পড়াতে তারা সেন্ট্রালেরও পড়ানো শুরু করে দিয়েছে। কেন? কারণ তারা ভাবছে আরে বহু কোশ্চেন কমন আছে, কিন্তু সব কমন নেই।
আগের সেটটা যারা করেছো তারা বুঝতে পেরেছো, ঠিক আছে? সব কমন নেই, ওই কিছু অ্যারিথমেটিক পাটিগণিতের মধ্যে বা অ্যালজেব্রার মধ্যে কিছু একটু কমন প্যাটার্নের পেয়ে গেলাম, মানে ওই আমাদের সব উড়িয়ে দিচ্ছে, বাহ। কিন্তু মাথায় রেখো, তারা সর্বনাশ করছে, এরা সর্বনাশ করছে, নীতিগতভাবে সমস্যা করছে। নিচের কোনটি ত্রিভুজের বৈশিষ্ট্য নয়, এটা চোখে পড়ে না পরীক্ষার হলে, সিলি মিস্টেক বলবে। কন্ডিশনাল, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়, হ্যাঁ হয়, কারেক্ট। এবিসি একটা ত্রিভুজের 180 ডিগ্রি তো টোটাল তিনটে কোণের মান। ত্রিভুজের ক্ষেত্রফলকে 1/3 গুণ ভূমি গুণ উচ্চতা হিসেবে সংজ্ঞায়িত করা হয় না, কেন না? 1/3 নয়, এখানে 1/3 জায়গায় কত আসতে হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 2, অপশন নাম্বার 2 বলেছে নয়, তার মানে এটাই বেরিয়ে এসছে, তাহলে অপশন নাম্বার 2 ডি তে আছে, দ্যাটস অল। পরের দুটো কন্ডিশনও বুঝিয়ে দিই, ঠিক কি ভুল। ত্রিভুজের পরিসীমা হলো এর তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, ঠিক। একটা সমবাহু ত্রিভুজ, এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে পরিসীমা বা পেরিমিটার কি আসবে? 3a, এটাও ঠিক। ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণগুলির সমষ্টির সমান। ত্রিভুজের বহিস্থ কোণ, একটা ত্রিভুজ মনে করো এই ত্রিভুজটা, তখন বলেছে যে ত্রিভুজের বহিস্থ কোণ, ধরো এইটা, এটা যদি বহিস্থ কোণ হয়, এই অ্যাঙ্গেলটা বহিস্থ কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা কি বলেছে? তার বিপরীত অন্তস্থ কোণগুলির, এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা, আর হচ্ছে এটা, এই দুটোর সামের মানই এটা, একদম কারেক্ট। তাহলে 1 3 4 এটা কারেক্ট, এটা রং, এখানে 9 বলেছে, এটাই উত্তর হবে, দ্যাটস অল। কিন্তু মার্কিং করার সময় সাবধান, দেখো অপশনে আবার শাফেল করে দিয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? একজন ডিলার এক্স এবং ওয়াই দুটি পণ্য প্রতিটি 1300 টাকা করে কেনে। এবার প্রতিটি 1300 মানে প্রত্যেকটির ক্রয় মূল্য সেম, পয়েন্ট টু বি নোটেড, ক্রয় মূল্য সেম। সে প্রতিটি পণ্য সমান মূল্যে মুদ্রিত করে। সমান মূল্যে মুদ্রিত করে অর্থাৎ আমি যে টাকায় কিনেছি আর এমআরপি যে টাকায় ফিক্সড করেছি, মুদ্রিত মূল্য মানে এমআরপি, মার্কড প্রাইস। তাহলে এখান থেকে সমান মূল্য মানে কি? এমআরপিও ইকুয়াল, এই একটা কন্ডিশন পাওয়া গেল। এবার পরের লাইন দেখো, সে 84% এবং 25% দুটি ক্রমিক ছাড় দিয়ে এক্সকে বিক্রি করে এবং তারপরেও 734 টাকা লাভ করছে। যদি সে ওয়াইকে 87% একক ছাড়ে বিক্রি করে, তার ওয়াইয়ে লাভের শতাংশ ফাইন্ড করতে হবে। অ্যাট ফার্স্ট দেখো ডেটা তো তোমার এই আছে, কিন্তু পার্সেন্টেজে যেহেতু বের করতে বলেছে, আমার এখানে এলিমিনেশনে কোনো বালাই নেই। আর সেকেন্ড, সিপি ইকুয়াল এমআরপি ইকুয়াল। আচ্ছা, আমি যদি এখান থেকে অ্যাজিউম করে নিই যে এক্স ওয়াই দুটি আলাদা আলাদা পণ্য না ভেবে এক্স এর এমআরপি এক্স টাকা, ওয়াই এর এমআরপি ওয়াই টাকা, তাহলে এমআরপি এক্স টাকা এমআরপি ওয়াই টাকা এই দুটো ইকুয়াল হবে। তাহলে এক্স টাকা যদি এমআরপি হয় এক্স এর, তাহলে আমি বলতে পারি যদি এমআরপিতেই পৌঁছাতে হয়, এমআরপিকে তো এমআরপি দিয়েই কাটতে হবে। এবার তুমি ভাবো 84% যদি তুমি ডিসকাউন্ট দাও, দামটা কত পার্সেন্ট নিয়েছো? দামটা নেবে 16%। তাহলে ইন্টু 100/16 করে দাও, কারণ ব্যাকে যাচ্ছ। আমরা কি ইকুয়াল দেখাবো? এমআরপি ইকুয়াল এমআরপি দেখাবো, যার কারণে ব্যাকে যাচ্ছি। বোঝা গেল? আবার
তারপরে আবার এতেই ক্ষান্ত হওনি, আবার 25%, মানে 25% যদি ছাড় দাও তাহলে 75% দাম নিয়েছো। 100/75 ইকুয়াল দেখিয়ে দাও ওয়াই ইন্টু, এবার 87% ছাড় দিয়েছো ওয়াই এ, তার মানে 13% দাম নিয়েছো। 100/13, দ্যাটস ইট। এবার কাটাকাটি করো, 100 এর সঙ্গে 100 কেটে দাও, 75 3 পঁচিশে 75, 4 পঁচিশে 100, 4 দিয়ে কাটো 16 বার, অর্থাৎ এক্স ওয়াই কে শিফট করে দাও এক্স এর নিচে, ইকুয়াল 12 উঠে এপাশে চলে গেল 12/13, দ্যাটস ইট। এবার এখান থেকে কি চলে আসলো, এসপি সেলিং প্রাইস চলে আসলো এক্স আর ওয়াই এর, কারণ এক্স টাকা তো এমআরপি, ও সরি আমরা এখানে এমআরপি ইকুয়াল দেখাইনি, আমরা দেখিয়েছি সেলিং প্রাইস ইকুয়াল। তাহলে এবার যেটা এমআরপি ইকুয়াল দেখিয়েছিলাম, কিন্তু এমআরপি ইকুয়াল দেখিয়ে আমরা যেটা পেলাম এখান থেকে কনভার্ট করে, সেটা কি, সেটা পেলাম সেলিং প্রাইস। তাহলে 12 টাকা এক্স দ্রব্যটি 12 টাকায় বিক্রি করেনি, বিক্রি করেছে কত টাকায়, এখানটায় পাবে 734 টাকা লাভ করেছে, কিন্তু এক্স এরও তো কেনা দাম 1300ই ছিল। তাহলে এক্স এর যেটা সেলিং প্রাইস সেটা কত, সেটা হচ্ছে 1300 আর 734, 700 দিলে 2034 টাকা, তাহলে 2034 এত। তাহলে 12 এর মান যদি 2034 টাকা হয়, কাটাকাটিটা করো তো ভাই, যদি যায় 4 আর 3 7 আর 2 9, আচ্ছা 3 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, 3 2 6 দিয়ে কাটো, 2 বার, 6 দিয়ে কাটলে 3 বার, 2 23, আবার 3 6 18, 6 9 54, 339। তাহলে এখানটায় 13 এর মান দরকার আমাদের, কেন, কারণ আমার ওয়াই এর এসপি এটা, তাহলে ওয়াই এর ক্ষেত্রে সেলিং প্রাইস রেশিও এক্স এর ক্ষেত্রে, সরি ওয়াই এর ক্ষেত্রেই সিপি, সিপি তো 1300 টাকা উল্লেখ করাই আছে, এস টু এখানে এক্স এর 339 হচ্ছে 2 এর মান, কারণ কাটাকাটি করে 2 পেয়েছো রেশিওতে, 339 পেয়েছো। আমার ওয়াই এর যদি এসপি দরকার পড়ে তাহলে 13 এর মান দরকার, 13, দ্যাটস অল। এবার যদি ক্যালকুলেশনটা করো, 13 সঙ্গে 13 কাটবে, 2 ওপাশে গুণ হয়ে গিয়ে কত পাবে, 200, রেশিও 339 এ পাশে পড়ে থাকবে, 200-র উপরে 339, কত টাকা লাভ দেখতে পাচ্ছ, 139 আউট অফ 200। এবার আউট অফ 200 মানে দুটো জিরো কেটে দাও, অর্থাৎ 39কে 2 দিয়ে ভাগ করে দাও, পার্সেন্টেজে চলে আসবে, 6 2 12 1 19, 9 2 18 দশমিক 1, 5 2 10, তাহলে 69.5% আমাদের আনসার আসবে অপশন নাম্বার বি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো জাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো, ওকে। এই একই কোশ্চেন আবার রিপিট হবে, আমি বলছি আবার রিপিট পাবেই পাবে, 100% রিপিট পাবে, কিন্তু এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, কারণ রিপিট পাবে কীরকম, এর থেকে স্লাইটলি মডিফিকেশন হবে, যদি কোনো কিছু মুখস্থ করে থাকো তাহলে ভুল করবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখো। আমার এখানে এমআরপি ইকুয়াল বলে দিয়েছে সমান মূল্য, আমি এমআরপি এক্স এর এক্স টাকাই ওয়াই এর ওয়াই টাকাই ধরে নিয়েছি, কিন্তু যখন এক্স এর এক্স টাকা ধরে নিয়েছি, এখান থেকে তো আমার সেলিং প্রাইসের রেশিও দরকার, কারণ আমার সিপি আর এসপি দরকার, প্রফিট পার্সেন্ট যদি বের করতে হয়, তখন আমার ডিসকাউন্ট তো দিয়েই দিয়েছে, নিয়েছে যত পার্সেন্ট সেটা তো আমার কি চলে আসবে, ডিসকাউন্ট দেওয়ার পরে সেলিং প্রাইসই তো আসবে, দ্যাটস ইট। নেক্সট, অনিশা তার বন্ধুর কাছ থেকে বার্ষিক 9% সরল সুদের হারে এত টাকা ধার নিয়েছে, সে 9 মাস পর ওই অর্থরাশি ফেরত দেয়। ওই অর্থরাশি দেখো, এই যে যে অর্থরাশি এটাই বলেছে অ্যামাউন্ট, ওকে, 9 মাস পরে ফেরত দিয়েছে, সে মোট কত অর্থরাশি পরিশোধ করেছিল, অর্থাৎ আমার দরকার এসআইটা, এসআইটা কত সেটা বের করতে বলেছে। 9 মাস পর ওই অর্থরাশি ফেরত দেয়, তার মানে
অর্থরাশি মানে এখানে বোধহয় অ্যামাউন্ট নয়, এসআই বের করতে বলেছে, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি বের করতে বলে, আমার টাকা কত? 28,260 টাকা, তাই তো? ইন্টু পি, আর কত? 9%, 9/100, ইন্টু টি কত? 9 মাস। এবার বলো, 9 মাস আমরা ফাইন্ড করি আউট অফ 12 মান্থসের ওপরে, কারণ রেটটা 12 মাসের। এবার জাস্ট ক্যালকুলেশন করো, আনসার নাও। কিন্তু অ্যাট ফার্স্ট যেটা দেখবে, এখান থেকে উপর থেকে না হয় একটাই 3 কাটা যাবে, 9 তো পড়েই থাকবে, 9-এর মাল্টিপল হতে হবে। যদি 9-এর মাল্টিপল হতেই হয়, ক্যালকুলেশনটা করার আগে একটু অবজার্ভ করি, একটা জিরো কাটবে, 3 দিয়ে 4 বার, 3 দিয়ে 3 বার। এবার 4 10-এ 40, 2 দিয়ে কাটাও যাবে একে, 10 2 20। তো অ্যাট ফার্স্ট এই 5 তো আসতেই পারে না, জেনারেলি যেটা মনে হচ্ছে। 5 আসতে পারে? পারে না, কারণ একটা 20 দিয়ে ভাগ করার মানে তো অপশন এটা না আসাই উচিত। 9-এর মাল্টিপল যদি দেখো, 9 এটা, 4 আর 5, 8 5 13 আর 2 15 আসছে। কিন্তু পয়েন্টের ক্যালকুলেশন তো, ক্যালকুলেশনটা করেই দেখি কাটাকাটি। এটাকে 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলাম 2 বার, 14 2 28, 13 2 26, দ্যাটস ইট। আর কাটা যাবে 10 2 20, 20 দিয়ে ডিভাইড করতে হবে, তার আগে এই গুণগুলো করতে হবে। 20 দিয়ে ডিভাইড, তার আগে এই গুণ। যদি একে 5 গুণ করি, 2 ঘর আগে দশমিক শিফট করে দেব, উপরেও 5 গুণ করে দাও। যদি উপরে 5 গুণ করেই দাও, তাহলে 3 5 15, তাহলে আমার দরকার 1413 গুণ 3 5 15 গুণ 9, 2 ঘর আগে দশমিক শিফট করে দেব। তাহলে 3 15 45, 5 15 দিয়ে কাটছি, 3 15 45, 5 হাতে 4, 15 আগে 15 4 19, হাতে 1, 4 15 60 আর 1 61, 15 আগে 15 6 21। এবার 9 নাও, 5 9 45-এর 5 হাতে 4, 9 9 81 আর 4 85। দশমিক তো 2 ঘর আগেই আসবে, তাহলে যেটা কেটেছি সেটাই ভুল কেটেছি। কেন কেটেছি? কারণ 9 দিয়ে মাল্টিপল চেক করার আগেই কেটে দিয়েছি। 9 7 আর 1 8, 5 5 10 আর 8 18, পুরোটাই 9-এর মাল্টিপল। তো এখানে যেটা বলছিলাম, আগে চেক করো 9-এরই মাল্টিপল। বাকি আছে 8 আর 2 10, 9 কেটে দাও, 8 আর 2 10 আর 5 15, এটা 9-এর মাল্টিপল 9, 7 5 12, এটা 9 বাদ, 12 আর 8 20, এটাও বাদ, 5 আর 2 7, 7 আর 6 13 আর 1 14, এটাও না। তাহলে একমাত্র এটাই 9-এর মাল্টিপল, দ্যাটস ইট। না হলে এই ক্যালকুলেশন করতে গেলে টাইম লস হবে। নেক্সট কোশ্চেনে যাই। কোনো সংখ্যার 1/3 সঙ্গে 37 যোগ করলে ফলাফল হয় 51, মূল সংখ্যাটির অঙ্কগুলির যোগফল। বলো যে প্রত্যেক সেটে আসছে 2026-এর, তাহলে 37 যোগ করার পরে 51 এসছে, তাহলে সংখ্যাটা 37 যোগ করার আগে কত ছিল ভাই? 37 বাদ দিয়ে দাও, 13 আর 1 14, এখানে 1/3 মানে 1/3, তাহলে 3 গুণ 14 কত আসবে? 42, 4 আর 2 6। এখানে যদি 3টে অপশনই 3-এর মাল্টিপল না দেখতাম, তাহলে 3-এর মাল্টিপলই অপশন একটা যদি থাকতো মার্কিং করে দিতাম। নেক্সট, নিচের কোন সংখ্যার ঠিক 4টি স্বতন্ত্র ভাজক নেই? স্বতন্ত্র 4টি স্বতন্ত্র ভাজক নেই, অর্থাৎ ডিভাইজার, বা এখানে ভাজক বলতে ফ্যাক্টরও ভাবতে পারো, ফ্যাক্টরস। ধনাত্মক, স্বতন্ত্র মানে ইন্ডিভিজুয়াল। দেখো, পি স্কোয়ার
যেখানে পি একটি মৌলিক সংখ্যা। এবার পি যখন একটি মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার উল্লেখ করে দিয়েছে, সাপোজ যে কোনো একটা প্রাইম নাম্বার 3 ভাবো। এবার বলেছে পি স্কোয়ার মানে এই মৌলিক সংখ্যার বর্গ, তার মানে কত আসবে 9। 9 কটা ফ্যাক্টর পাবো? 1 গুণ 9, 3 গুণ আর 9 গুণ, তাহলে কটা পাবো? 3টে ফ্যাক্টর পাবো। কিন্তু এখানে কটার কথা বলেছে? 4টে। তাহলে 4টি স্বতন্ত্র ফ্যাক্টর নেই একমাত্র এই কন্ডিশনের। কিউ দেখি পরের কন্ডিশন, কিউ কিউব, যেখানে কিউ একটি মৌলিক সংখ্যা। তাহলে কিউ যদি মৌলিক সংখ্যা হয়, এই সেম সাপোজ তুমি 5ই নিলে, 5-এর যদি কিউব করে দাও, কিউব মানেই বোঝাচ্ছে 3টে, তাহলে এটা ঠিক আছে। এটা পি কিউব, যেখানে পি একটি মৌলিক সংখ্যা, এটাও সেম। দেখো এটা যদি তাই হয় এটাও তাই হবে, এটা যদি তাই হয় সঠিক হয় এটাও সঠিক হবে। ডিতে পি ইন্টু কিউ, যেখানে পি এবং কিউ স্বতন্ত্র মৌলিক সংখ্যা। এবার দেখো পি ইন্টু কিউ উল্লেখ করে দিয়েছে। সাপোজ আমি 2 আর 3 ধরলাম দুটো মৌলিক সংখ্যা, তাহলে এখানটায় কটা পাবে? এখানে পাচ্ছ 6। তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 6ও তো একটা ফ্যাক্টর। তাহলে এখানে টোটাল আমি ডি অপশন থেকে কটা পাবো? 4টেই তো ফ্যাক্টর পাবো। তাহলে এই 3টে তো সঠিক আছে, এইটাতে আমরা পাবো না। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট ক্লাস আজকে সেট নাম্বার 8টা শেষ হলো। নেক্সট সেট নাম্বার 9টা স্টার্ট হবে। অবশ্যই তোমাদের রেসপন্সটা একটু আমাকে বুঝিও, কারণ আমি বুঝতে পারছি না যে অনলাইনে বা যারা এরকম বাইরে আমাদের থেকে দূরে আছো, তারা কি পড়াশোনা করছো না, নাকি আমরাই বা আমি পড়াতে আসার উপযুক্ত হতে পারছি না, আমি সেটাই বুঝে উঠতে পারছি না। তো একটু রেসপন্সটা দেখিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়ান্স এগেইন। আর অবশ্যই সেট নাম্বার 9 10 মাস্ট করবেই।